ঋণ সুবিধা মানুষের অধিকার বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে জানালেন মির্জা ফখরুল এবং লিবিয়া থেকে ফিরলেন 157 অনিয়মিত বাংলাদেশি। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজের সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন ঋণ একটি মানবাধিকার। মঙ্গলবার আজারবাইজানের রাজধানীর বাকুতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনে এক সাইডলাইন গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন ঋণ একটি মানবাধিকার, কারণ এটি মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত। মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের এক সাইডলাইন গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। কৃষককে ঋণ পাওয়ার সুযোগ দেওয়া হলে তিনি উদ্যোক্তা হতে পারেন। প্রতিটি ব্যবসার জন্য অর্থ ও বিনিয়োগ প্রয়োজন হয়। বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণের অগ্রদূত হিসেবে সমাদৃত অধ্যাপক ইউনূস বলেছেন, কৃষক শুধু ফসল ফলান না, বাজারেও বিক্রি করেন। তাকে ঋণের সুযোগ দেওয়া হলে তিনি অন্য কৃষকের কাছ থেকে ফসল কিনতে এবং তার জীবনযাত্রার উন্নয়নে তা বিক্রি করতে পারেন। বিশ্বের দেশগুলোকে গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ করে ব্যাংকিং ব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত, যাতে কৃষকদের জন্য ঋণ সহজলভ্য করা যায়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন, আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি কথা বলেন। তিনি বলেন, ফেসবুক দেখি না, তবে মনে হয়েছে যে ফেসবুক দিয়ে ভালো কাজও সম্ভব, ভয়ঙ্কর কাজও সম্ভব। বর্তমানে সেখানে গুজব ছড়ানোর প্রবণতা শুরু হয়েছে। বাংলাদেশের যে অর্জন, সেই অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি চেষ্টা করছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন বোর্ড অফ ডাইরেক্টরস 23 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রেসিডেন্ট হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। বুধবার এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত 9 নভেম্বর এই কমিটির অনুমোদন দিয়েছেন ZRF এর প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমান ফাউন্ডেশন গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির পরিবর্তে বোর্ড অব ডাইরেক্টরস গঠন করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছিল 1999 সালের 8ই অক্টোবর। প্রতিষ্ঠাকালীন পরিচালনায় ছিলেন 22 সদস্য বিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টরস। সংগঠনটিতে চিকিৎসক, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার ও শিক্ষকদের নিয়ে শুরু হলেও বর্তমানে আইনজীবী ও সাংবাদিক পেশায় জাতীয়তাবাদীদের যুক্ত করা হয়েছে। বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে হওয়া সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম এই রিট পিটিশন দায়ের করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে হওয়া সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম এই রিট পিটিশন দায়ের করেন। জানা গেছে, বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির উপর শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়। 3 দিনের মধ্যে আদানিকে এই ঘটনায় চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী। জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। লিগ্যাল নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে 3 দিন সময় বেঁধে দেওয়া হয়। নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এই রিট আবেদনটি করা হয়েছে। প্রসঙ্গত, বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়ো করে 2017 সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। সে সময় দেশে আমদানি করা কয়লা নির্ভর কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি। এসব চুক্তির একটি 2017 সালে আদানির সঙ্গে করা 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। লিবিয়ার বেনগাজি ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক 143 জন ও তিউনিসিয়ায় আটকে পড়া 18 জন অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়। আজ বুধবার ভোর 5:25 তিউনিসিয়ায় আটকে পড়া 18 জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন।
লিবিয়ায় আটকে পড়া 143 জন ফেরেন সকাল 6টা 15 মিনিটে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা দেশে ফেরা এসব অসহায় বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দিচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। তারা দুজন নতুন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর নেতৃত্ব দেবেন। গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেন ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দিচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামস্বামী। তারা দুজন নতুন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর নেতৃত্ব দেবেন। গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেন ট্রাম্প। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন মাস্ক। ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকার কর্মী ও বিনিয়োগকারী। যুক্তরাষ্ট্রের এবারে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। পরে প্রাথমিক বাছাইয়ে হেরে রনে ভঙ্গন দেন। ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান বিবেক। এর পরপরই তিনি ট্রাম্পের পছন্দের তালিকায় চলে আসেন। অবশেষে ডোনাল্ড ট্রাম্প জানালেন ইলন মাস্ক ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামস্বামীকে নতুন একটি দপ্তরের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি। দপ্তরটির নাম হবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। ট্রাম্প তার বিবৃতিতে লিখেছেন, এই দুজন অসাধারণ আমেরিকান মিলে সরকারি আমলাতন্ত্রের অবসান ঘটানোর পথ তৈরি করবেন। বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণে বাড়াবাড়ি ও অর্থের অপচয় রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে কাজ করবেন তারা, যা সেফ আমেরিকা উদ্যোগের জন্য অপরিহার্য। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। সম্প্রতি তার নামে একটি ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে। ভুয়া পোস্টের ছবি শেয়ার করে ফারিয়া লিখেছেন, আমি গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। সম্প্রতি তার নামে একটি ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে হাসিনা সরকার দেশ পরিচালনার সময় অভিনেত্রীকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। এই ঘটনার 3 দিন পরে ফারিয়া ভাইরাল হওয়া ভুয়া পোস্টের ব্যাখ্যা দিয়েছেন। পোস্ট দিয়ে তিনি জানান, গত 15 বছরে হাসিনা সরকার দেশ পরিচালনার সময় কয়েক হাজার পোস্ট ডিলিট করেছেন তিনি। ভুয়া পোস্টের ছবি শেয়ার করে ফারিয়া লিখেছেন, আমি গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে, বিশেষভাবে রাজনৈতিক বিষয়ে। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড, এর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। ফলে বিশ্বকাপ বাছাই পর্বের আগামী 2 ম্যাচে তাকে পাবে না আর্জেন্টাইন ফুটবলাররা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। ফলে বিশ্বকাপ বাছাই পর্বের আগামী 2 ম্যাচে তাকে পাবে না আর্জেন্টাইন ফুটবলাররা। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন লসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। গতকাল সামাজিক মাধ্যম এক্সে এ খবরটি জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত রবিবার প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষের ম্যাচে চোট পান মার্টিনেজ। যদিও দলের মেনিউর 3-0 গোলে জয়ের ওই ম্যাচে পুরো সময়ই খেলেন 26 বছর বয়সী এই সেন্টার ব্যাক। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ঋণ সুবিধা মানুষের অধিকার বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে জানালেন মির্জা ফখরুল। এবং লিবিয়া থেকে ফিরলেন 157 অনিয়মিত বাংলাদেশি। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।